প্রথমে ব্যক্তি বাইরে থেকে কিছু পেয়ে তৃপ্ত হতে চায়, সেটা অভাববোধ। তারপর ব্যক্তি আরেকটু কাছে গেলে দেখতে পায় যে তার মধ্যে থাকা যে কি বলবো অভাববোধ, তার মধ্যে থাকা যে আছে অথচ অপূর্ণতার বোধ, সেটা মেটানোর জন্যই সে অন্য কিছুর কাছে যায়। আরো কাছে গেলে দেখা যাবে সে তার ছবিটাকেই দেখতে কাছে যায়, সে নিজেকেই দেখতে চায় কোথাও। তো আধ্যাত্মিক জীবনে প্রথমে, আধ্যাত্মিক জীবন কেন পুরো এই জীবনে প্রথমে ব্যক্তি কোথাও না কোথাও কিছু পেতে চায়, কিছু নির্ভরতা, কোনো ভগবান, কোনো গুরু, কোনো গ্রন্থ, কিছু পেতে চায়। তারপর একটু কাছে গেলে দেখা যাবে যে সে তার ভিতরে থাকা শান্তির অভাববোধকে কোনো মাধ্যমে মেটাতে চাইছে। আরো কাছে গেলে ব্যক্তি দেখতে পাবে যে সে কোথাও নিজে পূর্ণই আছে, কিন্তু নিজেকে দেখতে পাচ্ছিল না, নিজের প্রতিবিম্ব দেখে সে তৃপ্ত হয়। এই যে নিজের প্রতিবিম্ব কিরকম হবে, পুরো তোমার মতো, কিন্তু তোমাকে তোমার থাকাকে মনে করিয়ে দেয়। বুঝে যাচ্ছে? তোমার একটা আয়না তোমারই মতো দেখতে চায়, তুমি কেন দেখছো? কারণ তোমার থাকাকে দেখলে তোমার স্বভাবত আনন্দ হয়, ম্যানিফেস্ট করে। তো আধ্যাত্মিক জীবনের বা জীবনের একদম শেষ বিন্দুতে গিয়ে ব্যক্তি দেখে আমি যা আছে তাকেই পেয়েছি। এই আয়নার এই দিকে যে দাঁড়িয়ে আছে আমি তাকেই ওইখানে পেয়েছি। এই স্থিতি কি বলে প্রেম। দুই আছে অথচ দুই নেই, অকারণ স্থিতি। তুমি যদি, কোনো যুক্তি নেই, তুমি যদি আছো, তোমার সেই একই হাত, একই পা, একই চোখ, একই নাকটা তুমি দেখছো কেন? তখন একটাই উত্তর থাকে, আনন্দম। কোনো কাঁচা সাধক সে গুরুর কাছে, গ্রন্থের কাছে এই প্রথম কারণে যায়, সে কিছু পায়নি, কিছু পেতে যাচ্ছে। প্রকৃতির আকর্ষণ যেমন পুরুষ স্ত্রীতে আকর্ষিত হয়, ঠিক তেমন ভাবেই একজন সাধক সে শান্তির প্রতি আকর্ষিত হয়, ভাবে ওই লোকটার কাছে শান্তি আছে। সকালে কথা হচ্ছিল, ভাবে ওই রকম ব্যক্তিটা আমি যেমন চাই বা আমি যে পথে ভাবনা চিন্তা করি ওই রকম। তারপরে আরেকটু কাছে গিয়ে সে দেখতে পারে সে নিজেরই মতো, কারণ তার সাথে মিলবে না। সে যে বলছে ওই রকম, ওইভাবে তো সে নিজেকেই খুঁজছে। সে তখন গুরুকে দেখে যে এ আমার ভিতরে যে থাকা, আমার মতো খোঁজ তার সহায়ক। ঠিক আছে। আর তারপরে সে দেখতে পারে আমি যাকে খুঁজছি এই সে হয়ে বসে আছে। আমি যা খুঁজছি এই ব্যক্তির সামনে তা হয়ে বসে আছে। আমি তো ব্যক্তিকে কখনো চাইনি, আমি নিজেকেই চেয়েছি। এই অবস্থাতে গেলে গুরুর সাথে প্রেম হয়। আর যেই মুহূর্তে কেউ দেখে যে আমি যাকে খুঁজছি বা আমি যাকে পেতে চাইছি সে আমার মধ্যেই বসে আছে, আর ওই সামনে যে ব্যক্তি আছে সে তার মধ্যে সেই একই জিনিস বসে আছে, এই অবস্থাতেই আমি বলে থাকি যে শিষ্য গুরু হয়ে গেল। এবার গুরু আর গুরু এতে একত্র হবেই। প্রথমে তাকে শিষ্য, কালকে যেমন স্বামী বিবেকানন্দ বলছিল শিষ্য ভিখারি। ঠিক আছে, জগতের সাথে সম্পর্ক ধরলে জগতের বাজারে ভিখারি। তারপরে নেক্সট একটু উঠে গিয়ে সে দেখতে পাবে যে আমি ভিখারি নই। ঠিক আছে, আমার ভিতরে সম্ভাবনাকে, আমি স্বামী বিবেকানন্দ ভাষায় কথা বলি, তোমার ভিতরে সম্ভাবনাকে বা তোমার ভিতরে যে আকুতি, সেই আকুতিকে তুমি কোনো মাধ্যমে পূর্ণ করতে চাও। তুমি প্রেম কাউকে করো না, তুমি প্রেম ও স্বভাব কারোর মাধ্যমে হয়ে যেতে চাও। ঠিক আছে, তো এইখানে কি হয়, গুরু আর শিষ্যে সম্পর্ক স্থাপন হয় বা ব্যবসা স্থাপন হয়। আমি যা খুঁজছি এই ব্যক্তিটা দিতে পারে,
আগে কি চাইছিল, আমি এর কাছ থেকে কিছু পেতে চাই, পূর্ণ হতে চাই। এটা ঠিক প্রকৃতি, সামনে একটি ব্যক্তিকে, বস্তুকে, বিষয়কে দিয়ে আমি পূর্ণ হতে চাই, ভিখারির মতো আমি চাই আমি চাই আমি চাই, ঠিক আছে। তারপরে হয় যে আমি দিতে চাই আর পেতে চাই, আর তারপরে হয়ে যায় যে দেওয়া পাবার বিষয়ই নয়, এই ব্যক্তি বা এই মাধ্যম, যাকে মাধ্যম বলছি, তা মাধ্যমই নয়, ঠিক আছে। আমরা দুটো শুধুমাত্র ইমেজ অফ লাভ, ঠিক আছে, সহজাত আকর্ষণ। এই যে সহজাত বা সহজ অবস্থান, এটা প্রেম, এটা আনকন্ডিশন বিষয়। প্রেমই নয় যদি অকারণ না, বা বলা যেতে পারে প্রেমের যদি কোনো কারণ দাঁড়িয়ে যায়, উত্তর যদি আসে যে আমি একে কেন ভালোবাসি, আর তার উত্তর যদি পাওয়া যায়, তাহলে জেনে রেখো এখনো পর্যন্ত ওই যাত্রা বাকি। তখন ওই তিনটে বিষয়, ভিখারি হওয়ার থেকে তো ব্যবসায়ী হওয়া ভালো, ব্যবসায়ী হওয়ার থেকে প্রেমিক হওয়া ভালো, বা রাজা হওয়া ভালো। রাজার ব্যবসাও রাজার, লোকসানও রাজার, সবই তার রাজত্বের মধ্যে। ওই জন্য সকালবেলা যে বলছিলাম যে দেখা বা বোঝার উদ্দেশ্যেই বা জিজ্ঞাসার উদ্দেশ্যে যে ব্যক্তি এই তিনটেই প্রেম, একটা প্রেম জগতের বাজারে খুঁজে বেড়াচ্ছে, আরেকটা প্রেম অন্তত পক্ষে সাধকত্বে রূপান্তরিত হয়েছে, সে জীবনকে সময় দিতে চায় এবং পুরো তার জীবনটাকে সময়াতীত করতে চায়। আরেকটা অবস্থাতে দেখা যায় সেখানে কোনো কারণ নেই, জীবন শুধুমাত্র বেঁচে চলে। আমি কখনো কখনো বলেছি না যে জীবনটা বাঁচছি, দ্যাটস ইট, কারণ ইট ইজ মি, এটা আমাকে বাঁচতে হবে, বাঁচতে হবে মানে এটাই আমি, তো স্বাভাবিকভাবে আমাকে এইভাবেই চলতে হবে, এর মধ্যে কোনো প্রশ্নই উঠতে পারে না। প্রেম তখন অকারণ হয়ে যায়, আর ততক্ষণ পর্যন্ত প্রেম অকারণ হবে না যতক্ষণ না ব্যক্তি যেন তেন প্রকারেণ নিজেকে পেয়ে যাবে। এবং নিজেকে পাওয়ার জন্য কিচ্ছু পাওয়ার দরকার নেই, সামনে একটা স্বচ্ছ আয়না দরকার, যার মধ্যে তোমার সম্পর্কে বা ব্যক্তির সম্পর্কে কোনো কনসেপ্ট নেই, কোনো ধারণা নেই, শুধু এক আলিঙ্গন আছে। আয়না যদি একটু এদিক ওদিক হয় তাহলে তোমারই প্রতিবিম্ব অন্যরকম দেখাবে। গুরুর মধ্যে বা তোমার প্রেমের প্রাপ্তির মধ্যে যদি এতটুকু নিয়ে তার নিজস্ব মতামত থাকে, তাহলে তোমার যা অবস্থান তা দেখা যাবে না ওর মধ্যে। ফলে তুমি তোমার প্রিয়জনের সামনে থেকেও মিসিং ফিল করো, যেটা সবাই ফিল করে। কারণ ওই প্রিয়জনের সঙ্গে ও নিজের নিজের মতামতের ইম্পিউরিটি মিশিয়ে দিয়েছে। যদি ও শুধুমাত্র দাঁড়িয়ে থাকে, ও তোমার ভালোর দায়িত্ব না নেয়, মন্দেরও দায়িত্ব না নেয়। আয়না কোনো দায়িত্ব নেয় না তুমি কালো কি করেছো, ঠিক আছে। আমরা ধরি নিই প্রেম মানে হলো অ্যাকসেপ্টেন্স, মানে হলো আমার সবকিছুকে স্বীকার করে নেবে। আয়না তোমার কিচ্ছু স্বীকার করে না, অস্বীকারও করে না, এটা প্রেম, ঠিক আছে। অর্থাৎ কেউ তোমার কিছু পাইয়ে দিল, সে তোমার প্রেমিক হতে পারে না। কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে গেলে সে তোমার প্রেমিক হতে পারে না। তোমার সচেতন চলায় যে সহায়ক হয়ে যেতে পারে, শুধু সহায়ক। আয়না তুমি যেমনটি আছো তেমনটি দেখার সহায়ক। এমন যদি কেউ হয়ে যেতে পারে, সে তোমায় ভালোবাসে, যে তোমাকে বলতে পারবে তুমি চলো, আমি তোমার সাথে আছি, কিন্তু সজাগ হয়ে চলো। তুমি সিদ্ধান্ত নাও, আমি তোমার প্রতি সিদ্ধান্তের কাছে আছি, কিন্তু তুমি জেগে সিদ্ধান্ত নিও, আর কোনো দাবি নেই আমার, তোমার ভঙ্গিমা যাই হোক। এই প্রেমিক। তো যখন গুরু ও শিষ্যের মধ্যেও এই সম্পর্ক হয়ে যায় না, তখন শুধু গুরু শিষ্য নামটুকু থেকে যায়। এসব মতো দুটি গুরু বসে আছে পাশাপাশি, বা বলতে পারো দুটো শিষ্য বসে আছে পাশাপাশি, মিলে গেছে, নাম কা বাস্তে রিলেশন চলছে, রিলেশনের কোনো নাম নেই। তো ওই জন্য প্রেম তার পিক একদম চরম বিন্দুতে আনকন্ডিশনড হবে, অথবা এমন বলা যেতে পারে প্রেম তার যাত্রার পরিপক্কতায় অটোমেটিক্যালি আনকন্ডিশনড হয়ে যাবে। শুরু হয় ভিক্ষা থেকে, তারপরে ব্যবসায় পরিণত হয়। ব্যবসা ব্রহ্মচারী অবস্থা বলতে পারে, সাধকের অবস্থা। সে শাস্ত্রকে সময় দিয়েছে, গ্রন্থকে সময় দিয়েছে, নিজেকে সময় দিয়েছে, বিচারকে সময় দিয়েছে, নিজের স্বাস্থ্যকে সময় দিয়েছে, সব দিক দিয়ে গঠন করবে নিজেকে সময় দেবে, যে সে ব্রহ্মচারী। হ্যাঁ, আর এই জন্য আপনি ব্রহ্মচারী ছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল আপনি তো বিজনেসম্যানের ছেলে। হ্যাঁ, আমি ব্যবসাটা খুব ভালো বুঝি, আমি খুব ভালো করে
এই ছক কষেই দেখেছি যে কোনটাতে জীবনে লাভ আছে, কোনটাতে লাভ নেই। একদম পরিষ্কার বিজনেস না। আমি বলেছিলাম, যখন স্বামীজিকে অত ভালো করে পড়িনি, ভিখারি শব্দটা আমি বলতে পারিনি, তো আমি বলছি আমি চাইতে রাজি নেই। আমি চাইতে রাজি নেই, আমি কিছু দিয়ে পেতে রাজি। আর এখন দেখছি যে জন্য এই যাত্রা রাজি, কিন্তু পাওয়ার কিছু নেই। ওই যে আমাদের বইয়ের স্টার্টিংয়ে যেটা শব্দটা দিয়েছিলাম, জীবন তার সহজ প্রজ্ঞায় দীপ্ত। হ্যাঁ, এটা দরকার। প্রেমে এই অনুভবই হবে যে এই গাছটা, যদি বলি এই গাছটাকে কেন ভালোবাসে, তাহলে এর একটা সহজ উত্তর আসতে পারে, এই গাছটা না থাকলে আমিও নেই। এই মুহূর্তে গাছটি আমাকে রেখেছে, আমি কি রেখেছি, আমাদের থাকা সম্পৃক্ত। এই সূর্যটা যদি এমন না হতো কি হতো, তাহলে আমি এমন হতাম না। হ্যাঁ, কারণ এ আর আমার চলা, আমাদের ডেস্টিনি একে অপরকে নির্মাণ করেছে, আমাদের মধ্যে কোনো ভেদ নেই। আর যদি বলে যে আম গাছে আম কেন মিষ্টি হয়, বলতে হবে মাটিটা এমন বলে। যখন এই দুটো একসাথে মিশে যাবে, যখন ভিতর থেকে বেরোবে, মুখে বললে হয় না যে আবার আপ না হতে তো হাম ভি না হতে। এটা সাধারণত প্রাকৃতিক আকর্ষণে লোকে বলে, আপনি না থাকলে আমি নেই, তুমি না থাকলে আমি নেই, তুমি আমার জীবন। কিন্তু ইটস কোর, ওই যে নিচু অবস্থা উঁচু অবস্থা একই কোরে, কিন্তু তাই যে यदि आसमान और जमीन ना होती तो मैं भी नहीं होता, आई एम इन लव। মানে আমি সকালে দেখছিলাম, এই যে আমি কালকেই মনে কথাটা হচ্ছিল না, আমির প্রতিচ্ছবি 3টে স্তরেই আছে, তো ফলে যেখানে পারে ব্যক্তি যে কোনো একটা না একটাতে ফোকাস করে ও আমিটাকে দেহ কেন্দ্রিক করে ফেলে। যখনই দেহ কেন্দ্রিক করে ফেলে তখন এই দৈহিক স্তরে কাজকর্ম চালাবে। ও প্রেমেই আছে, নিজের সাথেই আছে, কিন্তু ওইটাই ওর কাঠি, মাপকাঠি। আবার যখন মনে করে ফেলবে তখন ওরকম করবে, কাজকর্ম করবে, সব ভালো কাজ করবে, একটু অহংকারী হয়ে যাবে, সেটা মনের দিক থেকে। আবার তারপরেও আমি ওখানে আবার আলাদা ব্যাপার হয়ে যাবে। মানে ওই আমিরই 3টে ছবি, ফলে ও আলটিমেটলি ও হিংসাতে নেই কেউই, সবাই নিজের নিজের স্তরে নিজের নিজের পূর্ণ আছে। সমাধি শুধুমাত্র তাকে বলে যখন তুমি তোমার থাকার যে কোনো ভঙ্গিমার থেকে বেশি থাকার সাথে থাকতে শুরু করো। ভঙ্গিমাতে কিছু না কিছু থাকবেই, কেউ গৃহস্থ হবে, কেউ ছেলে হবে, কেউ মেয়ে হবে, কেউ সন্ন্যাসী হবে, যে যেমন ধনী হবে, দরিদ্র হবে। কিন্তু গৃহস্থতা আর সন্ন্যাসী এইটাই শুধুমাত্র ভেদ। গৃহস্থ কেমন আছে তার উপর বড় নির্ভরশীল, আর সন্ন্যাসী তার থাকার উপর বড় নির্ভরশীল। তার মনের ঝোঁক তার থাকার দিকে ফোকাস হয়েছে। এই যেটাকে বলি, একটা আমিতে ফোকাস হয়েছে, একটা আমারে ফোকাস হয়েছে। পুরো জগৎ তখন সৃজন হয়, শব্দ তখন বিস্তার পায় যখন ব্যক্তি কেমন আছে এই কথাটি বলতে শুরু করে। দেখো, পুরো জগতে যত গ্রন্থ, যত শব্দ, সব কেমন আছির উপরে। ঠিক আছে? তো প্রেমেরই শব্দ, প্রেমের দুটো দিক, একটা বলতে গেলে আমি তুমি, আর একটা আমি আমার প্রতিবিম্ব। এখানেও আমি তুমি আছে, কিন্তু আমি তুমি নেই। এই দুটো ভঙ্গিমায় থাকতে পারে। একজন বলে আমাকে আয়নায় কেমন দেখাচ্ছে, ছোট বাচ্চা এমন বলে, হ্যাঁ আমাকে দেখো না, আমার ভালো দেখতে লাগছে না। কিন্তু ম্যাচিওর হলে সে বুঝতে পারে আমাকে দেখতে এমন, আমি ইনকোর এমন বলে এমন দেখাচ্ছে। আমি বদলাই তো সামনেরটাও বদলাই। তো সমাধি সেই অবস্থা যখন ব্যক্তির পুরো দায়িত্ব চলে আসে, পুরো প্রেম চলে আসে, ওয়াননেস চলে আসে, যে আমি যেমন আছি আমার সামনে জগৎ তেমন সৃজন হয়ে গিয়েছে, আমার জীবন যাকে আমি আমার জীবন বলি তা তেমন সৃজন হয়ে গেছে। সেই জন্যই একদিন বলেছিলাম না, বদলাতেও পারি আমি বদলাতেও পারি। এই অর্থে সমাধিবান জীবনের রাজা। আবার এই অর্থে সম্পূর্ণ স্বীকার করেছে। সে বলে ওই আয়নাটা কি করবে, আমি যা আছি তাই ও দেখাচ্ছে। এই যে স্থিতিটা যখন দৃঢ় হয়ে যায়, তখন তা সমাধি হয়ে গেল, ব্যক্তি সমাধিস্থ হয়ে গেল। বদলানোর কিছু নেই,
এই বদলানো একটাই, যদি বদলানো যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে সচেতন হয়ে যাওয়া, আর হ্যাঁ। কিছু বদলানো। ওই জন্যই তো গুরুকে পরম কারণিক বলে, গুরু এইটাই মাত্র করে, আর তো কিছু করার নেই। যদি কোনো বদল শব্দ থাকে তার মধ্যে একটাই আছে রূপান্তর, যে তুমি যা পেয়ে আছো তুমি শুধু একবার দেখে নাও, একটুখানি অ্যালার্ট হয়ে যাও। জগতে সব কিছু তোমাকে কি আছে তাতে অ্যালার্ট করে দেয়, গুরু তুমি আছো তাতে অ্যালার্ট করে দেয়, তুমি আছো। এ মজার জায়গা। যেই করুক শুধু গুরু তাকেই বলবে। যদি কোনো কারো হ্যাঁ, কোনো হ্যাঁ, স্বামী যদি স্ত্রী, সে যদি তাকে সচেতন করে দেয়, তাকে গুরু বলে প্রণাম করে নিয়ে কোনো অসুবিধা নেই, সে তো করতেই পারে। মাধ্যম তো যে কোনো হতে পারে না। অখণ্ড মণ্ডলা আকারম গুরুকে বলেছে। গুরু বন্ধু হয়ে এসেছিল কৃষ্ণ রূপে, তো গুরু স্ত্রী হয়ে আসতে পারে, গুরু পশু হয়ে আসতে পারে। পুরো মানে কিরকম ভাবে আমাদের শেখায়, আমাদের কিরকম বন্ধু প্রকৃতি। যেখানে আপনি ধরুন যেতে যেতে হোঁচট খাচ্ছেন, পাথরটা কিন্তু আপনাকে অ্যালার্ট করলো, আপনি দেখতে পাননি বলে ওখানে অসচেতন ছিল বলেন হোঁচটটা খেলেন। এইটা একটা দেখার দৃষ্টিভঙ্গি। আবার আরেকটা দৃষ্টিভঙ্গি হতে পারে যে অসচেতনতা থেকে ও সচেতনতায় ফিরিয়ে দিল আপনাকে। আপনি এই যে ধরুন রাস্তায় যাচ্ছেন, এই যে আমাদের কাজ হচ্ছে, এই রডে ধাক্কা লাগলো, আর মানে হিসাব মতো আপনি আনঅ্যালার্ট ছিলেন, রডের কিছু দোষ নেই না, আপনারও দোষ নেই, আপনি আনঅ্যালার্ট ছিলেন, ওর জন্য ধাক্কা লেগেছে। ও আপনাকে অ্যালার্ট করে দিল যে এই তুই আনঅ্যালার্ট ছিলি। এবার এই অ্যালার্ট করে দেওয়াকে বেশিরভাগ লোক বিরক্তি হিসাবে ধরে, তাই গুরুকে লোকে বিরক্তিকর হিসাবে ধরে। বেশিরভাগ লোকও ধরে না, ওইটা ঠিক কথা, সবাই ধরে। হ্যাঁ, ওটা না, একটা একটা সার্কেলে সবাই ধরে, ওটা একটা কিছু সার্ফেস করার নেই। লেভেলে হ্যাঁ, ওটা কিছু করার নেই। বিকৃতি হয়ে যাবেই, সে ধরতে পারবে না। অ্যালার্ট যত হতে থাকবে তত, কেন জীবনের উপরে সারফেস লেভেল বলে আমার পায়ে লেগেছে, হ্যাঁ, হ্যাঁ ওইটাই মুখ্য হয়ে আসে। এইটা মুখ্য হয় না যে আমাকে সচেতন করার জন্য লেগেছে, ওর জন্য একটু দাঁড়াতে হবে। একবার বলছিলাম একটু দাঁড়িয়ে ভাবতে হবে, নাহলে জীবনের প্রথম লেভেল শুধু অনুভব করায়, ঠিক আছে, অনুভোক্তাকে দেখায় না। হ্যাঁ, সুখ অনুভব, দুঃখ অনুভব, আমার পায়ে ইটের ধাক্কা লাগলো, এটাই সহজাত অনুভব হবে, কারণ এটা সার্ভাইভাল নিড। কিন্তু ওটা যে সচেতনতারই প্রতিবিম্ব, আমাকে কোনোভাবে সচেতন করে দিচ্ছে জীবনকে সুখদ বানানোর জন্য, কারণ প্রকৃতির ইন কোর কনসিয়াসনেস। কিন্তু তার উপরে প্রকৃতি কি? প্রকৃতি এক প্লে, একটা খেলা, অনুভবের খেলা, ঢেকে যাবে সবকিছু। তাই আমরা ডেকে কি বলবো, পায়ে যদি একটা লোহা কিছু লেগে যায়, এটা এখানে কে রেখেছে? আমরা কখনো বলবো না যে আমি ঠিক মতো দেখলাম না, সামনেই তো ছিল, দিনের আলোই তো ছিল। বা আমরা বলতে পারি জিনিসটা মাঝখানে রেখেছো, অসুবিধা হতে পারে, ধারে রাখো। ওটা তো সচেতনতা, যে যখন বলছে যে সামনে ঠিক করে রাখো, গুছিয়ে। হ্যাঁ, ওটাও সচেতনতা, ওটাও সচেতনতা। যে ব্যক্তি সচেতন হয়ে গেছে যে জীবনে কিছু সম্পদ, কিছু বিপদ আছে, এটা জীবনের ডুয়ালিস্টিক নেচার। তুমি স্মুথ চলতে শেখো, প্রত্যেক মুহূর্তেই হিসাব মতো সেভাবে দেখলে গুরু দাঁড়িয়ে আছে। তুমি শিখতে রাজি হয়ে যাও, ত্রিভুবনময় গুরু, হ্যাঁ ত্রিভুবনময় গুরু অ্যাভেলেবেল। আর তুমি হাজারো লেকচার শুনে নাও, এদিক শুনে নাও, সেদিক শুনে নাও, এখানে যাও সেখানে যাও, ওই ফলাফল শেষে একই হবে, তুমি সচেতন নও। সচেতনের কাছে পুরো জগৎ নিত্য নূতন, অচেতনের কাছে তুমি যাই দাও তা পুরানো হয়ে যাবে, তার আর নতুন অনুভব হবে না।